সুপ্রভাত বন্ধুরা, আজ ২১ সেপ্টেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপন করা প্যালেস্তাইনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। দেশটি এই নিয়ে ৬ বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা হয়েছিল। স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিল, বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে। আমেরিকার নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের বিশ্বের ১৪৪ জনেরও বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন। এবছরের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে প্যালেস্তাইন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এই বৈঠকে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে পারবেন না, কারণ এতে যোগদানের জন্য তাকে ও তার কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালিবান সরকার। মানবাধিকার এবং যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শরীয়ত বিরোধী ও সরকারি নীতির পরিপন্থী বলে মনে হওয়ায় ৬৭৯টি বইকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে তালিবান। নিষিদ্ধ এই সব বইয়ের মধ্যে ১৪০টি নারীদের লেখা এবং ৩১০টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত। আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আকাশপথ অবরোধে ভয়াবহ ক্ষতিতে পড়বে ইসরায়েল। আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি সমন্বিতভাবে ইসরায়েলের জন্য আকাশপথ অবরোধ করে, তবে তার অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান। বুধবার আল হাবদুর রিসার্চ সেন্টার এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় এমন সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রেরণা বা অনুঘটকের কাজ করেছে। বাম ও গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সহ একাধিক বামপন্থী দল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আমেরিকা বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার নামে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক বিমান ও সেনা সদস্যদের উপস্থিতির খবরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর বিরাট হুমকি। নতুন করে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার। ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৮০টি ড্রোন আছড়ে পড়ল ইউক্রেনে। মৃত্যু হলো বেশ কয়েকজনের। রুশ হামলা নিয়ে শনিবার সমাজ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার দাবি, রাতভর ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের বিস্তীর্ণ এলাকায় ড্রোন হামলাও চালানো হয়েছে। আসছি দেশের খবরে। ত্রিপুরার মির্জায় মহিলাকে খুন। প্রতাপগড়ে সিপিআইএম অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। পুলিশ সদর দপ্তরের সামনে বামপন্থীদের তুমুল বিক্ষোভ। কঠোর শাস্তির দাবি জানানো হলো। মির্জায় মহিলা বিধায়কের দল সফরকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। সামনেই শারদ উৎসব, ঝুলে আছে হাজার হাজার রেগা শ্রমিকের মজুরি। ২১ এবং ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরকে কেন্দ্র করে গোটা ত্রিপুরাকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং যান নিয়ন্ত্রণে জনসাধারণের দুর্ভোগ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারে এক নয়া ফরমান জারি করেন নয়া ভিসা নীতি। H-1B ভিসার জন্য আবেদন করতে হলে ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে সরকারকে। ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৯০ লক্ষ টাকা। অর্থাৎ আমেরিকার ভিসা পেতে হলে বিপুল পরিমাণ সঞ্চয় ব্যয় করতে হবে আবেদনকারীকে। এই H-1B ভিসার ৭১ থেকে ৭৩% দাবিদার থাকে ভারতীয়রা। চীনে ১১ থেকে ১২% নাগরিকদের মধ্যে এই ভিসার
ব্যবসার চাহিদা আছে। তাই ট্রাম্পের এই নয়া নীতি ভারতীয়দের ওপর বড়সড় আঘাত এনেছে। এই বিষয়কে কেন্দ্র করে জল্পনার ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। কেরালায় ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপে আক্রান্ত 400 জন, ইতিমধ্যেই মৃত্যুর খবরও এসেছে। পড়শি রাজ্যগুলি পরিস্থিতি সামনে আসতেই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। পড়শি রাজ্যগুলির পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, কেরালার পরিস্থিতির খবর পাওয়ার পর আমরা সতর্ক হয়েছি। স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, এরকম কোনো রোগী এলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। গুরুতর হলে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে রেফার করতে হবে। পুরসভাগুলির তরফে জানানো হয়েছে, যেহেতু রোগটি জলবাহিত, তাই শহরের সমস্ত সুইমিং পুলের জল নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। দূষিত ব্যাকটেরিয়া আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অরুণাচল প্রদেশের পাক্কি কেশং জেলা শহর থেকে নিয়াংনো গ্রামের দূরত্ব 65 কিলোমিটার। দীর্ঘ এই পথ হেঁটে পাড়ি দিয়েছে অন্তত 90 জন স্কুল ছাত্রী। উদ্দেশ্য একটাই, তাদের স্কুলে শিক্ষকের যে তীব্র সংকট চলছে তার প্রতিবাদ জানানো। ওই স্কুলের নাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। কদিন আগেই সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু উত্তর পূর্বের এই রাজ্যে শান্তি যে ফেরেনি তার প্রমাণ মিলল আরও একবার। শুক্রবার বিকেল 5:50 নাগাদ মণিপুরের ইম্ফল থেকে চূড়াচাঁদগামী 150 নম্বর জাতীয় সড়কের ওপরে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের ট্রাকে হামলা চালালো একদল বন্দুকধারী। তাতে 2 জন জওয়ানের শহীদ হওয়ার খবর মিলেছে, জখম অন্তত 5 জন জওয়ান। রাহুলের জেএনজি পোস্ট নিয়ে তুঙ্গে উঠেছে তরজা, আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরও। দেশের জেএনজি সংবিধানকে বাঁচাবে, লোকতন্ত্রকে রক্ষা করবে, ভোট চুরি আটকাবে, আমি তাদের পাশে দাঁড়াবো বলেছেন রাহুল গান্ধী। যদি ভারতে জেএনজি সত্যিই জেগে ওঠে, তাহলে কংগ্রেস ও তার সঙ্গীদেরই দেশ ছেড়ে পালাতে হবে বললেন বিজেপির নিশিকান্ত দুবে। এখন রাজ্যের খবর। শনিবার ইডির বিশেষ আদালতে ছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিনের বিরোধিতায় ইডির করা মামলার শুনানি। সেখানে কেন্দ্রীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাওয়া হয়। কেন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেরিতে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবার বেলা 2টোর সময় ফের মামলার শুনানি হবে। ইডি সূত্রে খবর, প্রায় 159 জন চাকরি প্রার্থীর থেকে গড়ে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন চন্দ্রনাথ। এই বিপুল টাকা কোথায় গেল, কোথায় খাটানো হলো তার তদন্ত করছে ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহা ইডির হেফাজত হবে কি না হবে তা জানা যাবে মঙ্গলবার। শনিবার এক গবেষক ছাত্রের দেহ মেলে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের হোস্টেলে। পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছে যে মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে, বয়স 27। চলতি বছরে এই ক্যাম্পাসে এই নিয়ে 5 ছাত্রের দেহ মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আত্মহত্যা করেছেন ওই ছাত্র। হর্ষকুমার পাণ্ডের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষক ছিলেন তিনি। সূত্রের খবর, হর্ষ পাণ্ডের বাবা সন্তানকে বারবার ফোনে না পেয়ে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়। দেখা যায় হর্ষের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বি.আর. আম্বেদকর হলে তার হোস্টেলের ঘরের ভেতর থেকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কুর্মীদের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার কোটশিলা স্টেশন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি করা হয়, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে। মূলত তফসিলি জাতি স্বীকৃতির দাবিতেই কুর্মীদের এই আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী নিজেদের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল অবরোধের পথে হেঁটেছে কুর্মী সমাজ। প্রসঙ্গত 1931 সালের জনগণনা পর্যন্ত কুর্মী সমাজকে প্রিমিটিভ ট্রাইব হিসেবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পরে সেই স্বীকৃতি হারিয়ে যায়। পুনরায় জনজাতি মর্যাদা ফেরানোর দাবি জানিয়ে বারবার রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন করা হলেও 2017 সাল থেকে রাজ্য গড়িমসি করছে বলে অভিযোগ কুর্মীদের।
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কেবল এক মহিলা কর্মী ধর্ষিতা হননি, সেখানকার 41 জন অস্থায়ী মহিলা কর্মী ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছেন। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনই জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন, সোর্সের মধ্যেই ভূত রয়েছে। ধর্ষণ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। শেষে খেলার খবর। 50 বলে 17 রান স্মৃতি মান্ধানার। একদিনের ক্রিকেটে কোহলিকে টপকে নতুন ভারতীয় রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 50 বলে 17 রান করলেন তিনি। মহিলাদের একদিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম 17 রান ভারতীয় ক্রিকেটের রেকর্ড। চায়না মাস্টার্স নিমেসেস চিয়াশোহের বিপক্ষে প্রভাবশালী পারফরম্যান্সের সাথে সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি মালয়েশিয়ার অ্যারন চিয়াশোহ উইকের বিরুদ্ধে জয়ী হয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছেছে শনিবার মাত্র 41 মিনিটে 21-17, 21-14 ব্যবধানে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।